কাঁথি শহরে ঢোকার মুখে ডান দিকে এক বহু পুরনো ভুতুড়ে বাড়ি আছে। প্রায় 40 বছর আগে ওখানে একটা পরিবার বেশ হাসি খুশিতে থাকতো। বাড়ির মালিক অজয়বাবু এক প্রাইভেট ব্যাংকে কর্মরত ছিলেন। তার স্ত্রী সুভা সারাদিন বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকতো। তাদের কন্যা অন্বেষা কাঁথি কলেজে পড়তো। তিনজনের সংসার বেশ ভালোই কাটছিল। হঠাৎ একদিন অন্বেষা কলেজ থেকে বাড়ি ফিরে চুপচাপ শুয়ে পড়ল। সুভা তখন বলে উঠল, কিরে শুয়ে পড়লি যে, খাবি না? অন্বেষা বলল, না, শরীরটা ভালো নেই। সুভা মেয়ের দিকে তাকিয়ে বুঝতে পারলো কিছু একটা হয়েছে। সে বলল, কি হয়েছে বলতো? অন্বেষা জানতো মায়ের চোখে ফাঁকি দেওয়া যায় না। তবু সে জোর গলায় বলে উঠল, কিছু হয়নি তো বললাম, শরীরটা খারাপ। সুভা তখন মেয়েকে আর জোর করল না। অজয়বাবু বাড়ি ফিরতে সুভা বলল, দেখো তোমার মেয়ের কি হয়েছে, কলেজ থেকে এসে না খেয়ে দিয়ে শুয়ে আছে। তখন অজয়বাবু একটু হেসে বলে, কি আর হবে, বন্ধুদের সঙ্গে হয়তো ঝগড়া হয়েছে, দুদিন পর আবার ঠিক হয়ে যাবে। তারপর রাতে সবাই খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে সুভা মেয়ের দরজায় কড়া নেড়ে বলে, কিরে উঠে পড়, টিউশন যাবি যে। কিন্তু দরজার ওপার থেকে আর কোনো উত্তর আসে না। বেশ কয়েকবার ডাকার পর সাড়া শব্দ না পেয়ে সুভা হন্তদন্ত করে অজয়বাবুকে গিয়ে বলে, দেখো তোমার মেয়ে দরজা খুলছে না, এতবার ডাকলাম কোনো উত্তর দিচ্ছে না। অজয়বাবু বলল, মনে হয় রাত জেগে পড়েছে, তাই ঘুমাচ্ছে এখন। সুভা তখন একটু গম্ভীর হয়ে বলে উঠল, সব কিছু এত ক্যাজুয়ালি নাও কেন বলো তো? অজয়বাবু তখন রুমের দিকে গিয়ে বলে, উঠে পড় মা, টিউশন যাওয়ার সময় হয়ে গেছে। অনেকবার ডাকাডাকির পর কোনো উত্তর না পেয়ে স্বামী স্ত্রী খুব ভয় পেল। পরিস্থিতি তারা দরজা দিয়ে দেখল অন্বেষা গলায় দড়ি দিয়ে ফ্যান থেকে ঝুলছে। শোনা যায় অন্বেষা এক বড় বাড়ির ছেলের সঙ্গে প্রেম করত। ছেলেটা ব্রেকআপ করে দেওয়ায় সে আত্মহত্যা করেছে। এই ঘটনার দিন 15 বাদে সুভা কাপড় মেলতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যায়। মেয়ে বউকে হারিয়ে অজয়বাবু মদে আসক্ত হয়ে ওঠে। একদিন পাড়ার লোকেরা অজয়বাবুদের পুকুরে ওর পচা গলা দেহ খুঁজে পায়। এরপর থেকে আশেপাশের লোকজন ওই বাড়ির কাছাকাছি যেতে ভয় পেত। প্রায় রাতে ওই বাড়ি থেকে ধূপধাপ শব্দ আসত আর মহিলাদের কান্নার শব্দ। বছর খানেক বাদে অন্বেষার প্রেমিক ওই বাড়ির সামনে রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ করে সামনে থেকে একটা লরি এসে ধাক্কা দিয়ে তার গাড়িটাকে দুমড়ে নিয়ে চলে যায় আর তার মাথাটা ছিটকে গিয়ে অজয়বাবুদের গেটের সামনে পড়ে। ওই দিন রাতে পাড়ার লোকেরা এক মহিলার ঐশাচিক হাসির শব্দ শুনতে পেল। এরপর থেকে আর কেউ ওই বাড়ির আশেপাশে যেত না। বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর বিক্রম বলে একজন ওই বাড়িটা কিনে। সস্তায় পেয়ে কোনো খোঁজ খবর না নিয়ে সে তড়িঘড়ি করে বাড়িটা কিনে ফেলে। তারপর সে আর তার বউ ওই বাড়িতে গিয়ে ওঠে। বাড়িতে ঢোকার সময় একটা ঝিম কালো বেড়াল তাদের স্পর্শ করে। বিক্রমের বউ অঙ্কিতা বলে ওঠে, এ তো খুব অশুভ সংকেত। বিক্রম বলে, যত সব কুসংস্কার, আজকালকার দিনে তুমি এসব বিশ্বাস করো? বাড়িতে ঢুকে তারা সারাদিন ধরে বাড়িটা ধোয়া মোছা করে। তারপর অঙ্কিতা বলল, আজ আর রান্না করতে পারবো না, তুমি বাইরে থেকে খাবার নিয়ে এসো। বিক্রম বলে, আচ্ছা ঠিক আছে। বিক্রম খাবার আনতে যাওয়ার পর থেকেই অঙ্কিতার গা ছমছম করতে থাকে। সে চুপচাপ গিয়ে বেডরুমে শুয়ে পড়ল। হঠাৎ ঝন করে একটা শব্দ হলো। সে উঠে কিচেনে গিয়ে দেখে একটা স্টিলের থালা মেঝেতে পড়ে আছে। থালাটা তুলে রাখতে না রাখতেই সে জল পড়ার শব্দ শুনতে পেল। তখন সে বাথরুমে গিয়ে দেখে জলের কল খোলা আছে। বারবার চেষ্টা করার পরও কলটা কিছুতেই বন্ধ হলো না। সে বলে উঠল, যা, কলটা খারাপ হয়ে গেছে। তখনই সে ড্রয়িং রুম থেকে একটা শব্দ শুনতে পেল।
ওখানে গিয়ে দেখে একটা কাঁচের গ্লাস ভেঙে পড়ে আছে। গ্লাসটা তুলতে যেতেই ভাঙা কাঁচগুলো তার হাতে ফুঁড়ে রক্ত বেরোতে থাকলো। সঙ্গে সঙ্গে সে একটা মহিলার চিৎকার শুনতে পেল। তারপর অঙ্কিতা ভয়ে কাঁপতে শুরু করল। তখনই সে বিক্রমের গলার আওয়াজ শুনতে পেল। অঙ্কিতা, অঙ্কিতা, দরজা খোলো। সে দৌড়ে গিয়ে দরজা খুলে বিক্রমকে জড়িয়ে ধরল। বিক্রম হকচকিয়ে বললে উঠল, কি হয়েছে সোনা, কি হয়েছে? অঙ্কিতা বলে, এখানে কিছু একটা আছে, এখানে থাকা যাবে না। কেন, কি হয়েছে বলবে তো? অঙ্কিতা তাকে সব বলতে বিক্রম বলল, এসব কিছুই না, নতুন জায়গা তো, তাই তোমার ভয় ভয় করছি। বিক্রম অঙ্কিতার হাত থেকে কাঁচগুলো বের করে ভালো করে ব্যান্ডেজ করে দিল। তারপর তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে অঙ্কিতা গুঁগাতে শুরু করল। বিক্রম বলে উঠল, কি গো, এমন করছো কেন, কি হয়েছে? অঙ্কিতা উঠে পড়ে তোতলাতে তোতলাতে বলল, দুটো মেয়ে আমার হাত পা চেপে ধরছিল, আর একটা মধ্যবয়সী লোক আমার বুকের উপর বসে আমার গলা টিপছিল। তারপর ওই লোককে বলছিল, এখানে এসেছিস কেন? এটা আমাদের বাড়ি, এক্ষুনি এখান থেকে পালিয়ে যা। তখন আমি তোমাকে বারবার ডাকার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই বলতে পারছিলাম না। তখন বিক্রম বলল, তোমার নার্ভের প্রবলেম হয়েছে, ডাক্তার দেখাতে হবে, এখন ঘুমানোর চেষ্টা করো তো। হঠাৎ সিলিং ফ্যানটা বন্ধ হয়ে গেল। তখন বিক্রম বলে উঠল, এই যা, ফ্যানটা খারাপ হয়ে গেল। বেড সুইচটা দিয়ে লাইটটা জ্বালতেই তাদের চক্ষু চরক কাজ। তারা দেখে সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে একটা মেয়ে ঝুলে আছে। সঙ্গে সঙ্গে রুমের মধ্যে বিকট শব্দ শুরু হলো আর লাইটটা নিভে গেল। তারপর একটা লোক বলতে লাগলো, অনেক দিন কেউ এখানে আসেনি, তোরা আমাদের সঙ্গে থাকবে? কাঁপা কাঁপা গলায় বিক্রম বলল, আমাদের যেতে দাও, আমরা আর এখানে থাকবো না। তখন লোকটি চিৎকার করে বলল, যা, এক্ষুনি বেরিয়ে যা। তখন বিক্রম আর তার বউ কাঁপতে কাঁপতে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তখন একটা মহিলার পিশাচি হাসি শুনতে পেল। তারা কোনোভাবে বাড়ি থেকে বেরিয়ে সারা রাত বাস স্ট্যান্ডে বসে কাটালো। পরের দিন বিক্রম তার বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে এক তান্ত্রিককে নিয়ে ওই ভুতুড়ে বাড়িতে ঢুকলো। সারা ঘর ঘুরে তান্ত্রিক বলল, এখানে অনেকগুলো আত্মা আছে, তবে চিন্তার কোনো কারণ নেই, আমি একটা যজ্ঞ করে সব ঠিক করে দেব, আর ওই আত্মাগুলোকে বোতলে পুয়ে নিয়ে যাব। তান্ত্রিক এই কথা বলা মাত্রই উপর থেকে সিলিং ফ্যানটা সজোরে তার মাথায় পড়ল। মাথাটা চৌচির হয়ে চারিদিকে রক্ত ছড়িয়ে পড়তে থাকলো। সঙ্গে সঙ্গে বিক্রম এক দৌড় দিয়ে সোজা পুলিশ স্টেশন পৌঁছালো। তারপর পুলিশ ফোর্স এসে তান্ত্রিকের লাশটা উদ্ধার করল। এরপর থেকে ওই বাড়িতে আর কেউ যায়নি। বেশ কয়েক বছর পর নির্ভীক বলে এক যুবক বন্ধুদের সঙ্গে বাজি ধরে ওই বাড়িতে গিয়েছিল রাত কাটাতে। ড্রয়িং রুমে গিয়ে এসে ব্যঙ্গ করে বলল, ভূত পেত নেই, কে কোথায় আছিস, আমায় দেখা দে। সঙ্গে সঙ্গে উপর থেকে থপ থপ করে কি যেন তার গায়ে পড়ল। লাইটের সুইচটা দিতেই সে দেখতে পেল কাঁচা রক্ত। উপরের দিকে তাকিয়ে সে দেখে একটা রক্তমাখা মহিলা ফ্যানের পাখায় পা জড়িয়ে উল্টো হয়ে ঝুলছে। মহিলাটা বলতে থাকে, দেখতে পেয়েছিস? তৎক্ষণাৎ নির্ভীক এক দৌড় দিয়ে ওখান থেকে পালিয়ে আসে। তারপর থেকে নির্ভীক পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে।
এখনও ওই বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তোমাদের এপিসোডটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের এপিসোডে। নমস্কার।